ওয়ালাইকুম প্রিয় ভিউয়ার, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। প্রিয় দর্শক, আজকের আলোচনার টপিক ইতিমধ্যে থাম্বনেল দেখেই আপনারা বুঝে গেছেন। আর আমার কাছে সব থেকে বেশি যে জিনিসটা জানতে চায় মানুষে, সেটা হচ্ছে যে ভাই, ভালো এজেন্সি পাবো কোথায়, বা ইউরোপের জন্য ভালো একটি এজেন্সি সাজেস্ট করুন। এবং আমার প্রতিটা ভিডিওরই কমেন্ট বক্সে কিছু না কিছু কমেন্ট আসেই যে ভাই, ভালো একটি এজেন্সি সাজেস্ট করুন, একটা এজেন্সির নাম বলুন। এবং পার্সোনালি আমাকে কল দিয়ে আহ, অনেকেই আমি কোন এজেন্সির মাধ্যমে আসছি এবং ভালো এজেন্সি কারা ঢাকায় কাজ করে, এরকম এজেন্সির সন্ধান চাই। তো আমি আসলে এজেন্সির সন্ধান কাউকে দিতে পারি না, ভালো এজেন্সির নাম বলতে পারি না, কারণ আমি নিজেই জানি না যে কোন এজেন্সি ভালো আর কোন এজেন্সি খারাপ। এজেন্সিগুলা মানে অনেক সময় ভালো, আবার ওই একই এজেন্সি অনেক সময় খারাপ হয়ে যায়। এটি কাজের উপরে ডিপেন্ড করে। আসলে যাদের কাজ করতে পারে তাদের কাছে ভালো থাকে, যাদের কাজ করতে পারে না তাদের কাছে খারাপ হয়ে যায়। এবং ইউরোপের কাজ সবসময় সফল হবে, বিষয়টা হচ্ছে এমন না। তো বর্তমান বাংলাদেশে মানে এজেন্সি ছড়াছড়ি, এজেন্সির কোনো অভাব নাই। এর মধ্যে প্রতারক, চিটার, বাটপার এগুলাই ভরপুর আর কি, এগুলার সংখ্যাই বেশি। হাতে গোনা কিছু লোক আছে সততার সঙ্গে কাজ করে, অ্যাটলিস্ট কাজ হোক বা না হোক এজেন্সির ক্লায়েন্টের টাকা পয়সাগুলো আসলে আত্মসাৎ করে না। তো এরকম কিছু এজেন্সি আছে। এখন আমি যদি ওই এজেন্সিগুলোর নাম বলি, তাহলে এক প্রকার হয়ে যাবে ওই এজেন্সির দালালি করা। তৃতীয়ত, আমার কথা শুনে যদি আবার ওই এজেন্সিতে কেউ যে ফাইল জমা দেয়, দেওয়ার পরে যদি সে প্রতারিত হয়, তাহলে এর দায়ভার আসবে আমার কাছে। তো আবার যদি আমি একটা এজেন্সির নাম বলি, আরেকটা এজেন্সির নাম না বলি, তাহলে যার নাম বলবো সে খুশি, যাদের নাম বলবো না তারা মনে করেন যে অখুশি। ডিরেক্ট এভাবে আসলে নাম বলা পসিবল হয় না। আমি কিছু ক্লু দিচ্ছি। প্রতারক এজেন্সি থেকে আপনারা সাবধান থাকবেন যেভাবে, এবং প্রতারক এজেন্সি চিনবেন যেভাবে, যে সিমটমগুলো দেখে, আহ, সেই সিমটমগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। কারণ আমি নিজেই অনেক এজেন্সির ফাঁদে পড়ে প্রতারিত হয়েছি। আমি ইউরোপ আসার জন্য 3 বছর পথে পথে ঘুরছি, টাকা নষ্ট করছি। এরপরে মনে করেন সময় তো গেছেই, 3 বছর। এরপরে লাস্ট পর্যায়ে এসে এমন বিরক্ত, মানে আমার ফ্যামিলি হয়েছিল এবং আমিও হয়েছিলাম, মানে ইউরোপের প্রতি টোটালি বিরক্ত। এবং আমার বাবা তো মনে করেন যে ইউরোপের নামই আর শুনতে পারতো না, এবং আমাকে বারবার বলতো এইসব বাদ দিয়ে অন্য কাজ করতে, টাকা পয়সা যা লস হয়েছে হয়েছে। মানে উনি আর ইউরোপের নাম শুনতে পারতো না, শুনলে রেগে যেত। বাট আমি হাল ছাড়িনি, এবং আমার মা আমাকে সাহস দিয়েছিল যে মানে এই এজেন্সির ফাঁদে পা দিয়ে, এবং এজেন্সি আমাকে এমনভাবে নিঃস্ব করছিল যে আমি পরবর্তীতে ইউরোপের জন্য প্রসেস করব, মানে এরকম কোনো টাকা, মানে প্রথমে যেটি জমা দেবো এই টাকাটাই আমার কাছে আর নাই। তো ভিসা হওয়ার পরে এই টোটাল অ্যামাউন্ট, এটি তো হিউজ একটা অ্যামাউন্ট, এগুলো আমি কই পাবো? কারণ আমার 7-8 লাখ টাকা মানে এই 3-4টা এজেন্সি আমার খেয়ে দিছে আর কি। তো আমার মা আমাকে সাহস দিছিল যে তুই আহ, জমা দে, এবং তোর ভিসা হইলে টাকার ব্যবস্থা আমি করে দিব। তো অ্যাট লাস্ট আমি একটা এজেন্সিতে ফাইল জমা দিয়েছিলাম, আর সেখান থেকে আমার ভিসা হয়েছে। নেপালে ছিলাম 3 মাস, এবং সেখানে যে প্রচণ্ড অসুস্থ ছিলাম। তো সবকিছু মিলায় আমার হিউজ অ্যামাউন্ট একটা খরচ হয়েছে এই ক্রোয়েশিয়ায় আসতে আর কি। তো টোটাল কস্ট কিন্তু আমার মা বহন করছে, এবং আমার মা তার প্রপার্টি বিক্রি করে আমাকে টাকা দিছে। তো আমার মার সাহস যদি না থাকতো, তো আমি এমন ফকির হয়েছিলাম এই ইউরোপের পিছে ঘুরতে ঘুরতে, আর দালালদের ফাঁদে পা দিয়ে মানে প্রতারণার শিকার হয়ে আমার আর ইউরোপ আসা হইতো না। তো আমার কথা শুনে যদি আবার আপনি অন্য কোনো এজেন্সিতে যে এই প্রতারণার শিকার হন, তখন এর দায়ভার কে নেবে? এবং আমি যে এজেন্সির মাধ্যমে আসছি, ওই এজেন্সির এখন বর্তমান ফিল্ড মানে খুব খারাপ, বাজে অবস্থা। তাকে নিয়ে অনেক গ্রুপে অনেক লেখালেখি, অনেক পোস্ট, এবং তার ব্যাড রিপোর্টে শেষ শেষ নাই। বাট এতটুকু আমি বলতে পারি, ওই এজেন্সি কারো টাকা পয়সা মারেনি। বাট ওনার আবার একটা ব্যাড হ্যাবিট আছে, উনি যদি কাজ করতে পারে 10টা, ফাইল নেয় হচ্ছে 50টা। যেমন আমার সঙ্গে আমার 3 ফ্রেন্ডের ফাইল জমা দিয়েছিলাম, তো আমারটা হয়েছে, তারা পারমিটই পায়নি, মানে তাদের ফাইল উনি কোনো জায়গায় জমাই করেনি। এই হচ্ছে তার কাজ আর কি। তো এখন যদি আমি বলি আমি যে এজেন্সির মাধ্যমে আসছি, আপনারা ওই এজেন্সিতে জমা দেন, তাহলে ওই এজেন্সিতে যে আপনার কাজ হবে এর তো কোনো নিশ্চয়তা নেই। তখন আমাকে দোষারোপ করবেন, এবং আমার ভাবমূর্তি নষ্ট হবে। সো আমি কিছু ক্লু দিচ্ছি, কিছু টিপস দিচ্ছি, এগুলা দেখে আপনারা এজেন্সি নির্বাচন করবেন, তাহলে আপনারা প্রতারিত হবেন না সহজে। তো প্রথমে ভালো যে এজেন্সিগুলা, এই সমস্ত এজেন্সিগুলা কখনোই আপনাকে 100% ভিসা নিশ্চয়তা দেবে না। কারণ ইউরোপের ভিসা কখনোই 100% নিশ্চিত হয় না, এবং কেউ বলতেও পারবে না। যদি কেউ বলে তাহলে জানবেন যে সে বিশ্ব লেভেলের বাটপার। 2 নম্বরে,
মানে অনেক চটকদারি বিজ্ঞাপন দিবে, বিভিন্ন প্রলোভনমূলক এবং অনেক রস-টস দিয়ে লেখালেখি করবে, গ্রুপে, ফেসবুকে পোস্ট করবে, ইউটিউবে ভিডিও দিবে। মানে এমনভাবে বলবে যাতে আপনি ওদের ফাঁদে পড়েন আরকি। তো এত রং-চং মাখানো কোনো এজেন্সির কাছে আপনারা যাবেন না। কারণ যারা সঠিক এজেন্সি বা সঠিকভাবে কাজ করে তারা এত রং-চং মাখায় কথা বলার মানে সময় নাই। একটা জিনিস মাথায় রাখবেন, ইউরোপের কাজ যারা করে সঠিকভাবে, যে যত সলিড ভাবে কাজ করবে এবং যার কাজ যত স্বচ্ছ তার কথা তত স্টেট কাট। আপনার সঙ্গে কোনো পিড়িতে যাবে না তারা। কথা বলবে স্টেট কাট, আপনি ফাইল দিলে দিবেন, না দিলে না দিবেন। অপরদিকে যারা বাটপার আপনার সাথে ঘন্টার পরে ঘন্টা কথা বলবে, আপনাকে বোঝানোর চেষ্টা করবে, আপনি যে দাবি করবেন ওইটাই সে রাখবে, অথবা একটা রাখছে না, আপনি সেটা দাবি করে বসে আছেন, 2 দিন 3 দিন সময় পার করছেন, তারা মানে তর সহ্য হবে না, সে আপনাকে নিজেই ফোন ব্যাক করে আপনার শর্ত মেনে নিবে। তো যারা এরকম সহসায় কাজ করবে তাদের কাছে কখনোই ইউরোপের ফাইল জমা দিবেন না, এরা কাজ করতে পারবে না। 3 নম্বরে যে জিনিসটা দেখবেন, ওদের আসলে অভিজ্ঞতা আছে কিনা। মানে ইউরোপের ভিসা সাকসেস এক জিনিস, অভিজ্ঞতা আরেক জিনিস। মানে ইউরোপের যে দেশের কাজ উনি করছে ওই দেশের প্রসেসটা আসলে সে টোটালি বোঝে কিনা এটা জানতে হবে আপনাকে। কারণ অনেক এজেন্ট আছে বাংলাদেশে যারা কাজ কাম কিচ্ছু বোঝে না, এই ইউরোপ থেকে বিভিন্ন ভাইয়ার মাধ্যমে পারমিট নেয় বা তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে ওদিক থেকে ক্লায়েন্ট ম্যানেজ করার চেষ্টা করে, প্রসেস টোসেস কিচ্ছু জানে না। ভুলভাল বুঝিয়ে মনে করেন যে ক্লায়েন্ট ধরবে এবং তার ফাইল মনে করেন যে ইউরোপে আছে এমন একটি লোকের কাছে দিবে, এখন সে যেটা করে আর কি, সে ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। তো তাদের আসলে অভিজ্ঞতা নাই। আর ইউরোপের অভিজ্ঞতা যদি না থাকে একটা এজেন্টের, সে কখনোই আপনার কাজে সফলতা এনে দিতে পারবে না। কারণ ইউরোপের কাজগুলা অত্যন্ত সূক্ষ্ম এবং নিখুঁতভাবে করতে হয়। যদি কোনো একটা ডকুমেন্টস মিস হয় এবং আহ, আপনার ফাইল যখন আপনি অ্যাম্বাসিতে পাঠাবেন ভিসার জন্য, তখন যদি কোনো একটা ডকুমেন্টস ওখানে মিসিং থাকে আপনাকে কিন্তু রিজেকশন করে দিবে। তো এখন এই মনে করেন যে সে আমার কাছে বাংলাদেশের একটা এজেন্সি কাজ দিছে, এখন যে এজেন্সি কাজ দিচ্ছে ওই এজেন্সি ওই দেশের প্রসেস বুঝে না। মনে করেন যে আমার কাছে একটা দেশের জন্য কাজ দিছে, ওই দেশের টোটাল ভিসা প্রসেসটা কি সে জানে না। এখন আমি তার সঙ্গে বাটপারি করলাম, সে আর ধরতে পারবে না কোন কাগজটা প্রয়োজন কোনটা প্রয়োজন না, সে কিন্তু জানবে না, বুঝবে না। তো এরকম অনভিজ্ঞ এজেন্সির সঙ্গে কাজ করবেন না। তো এটা আসলে বুঝবেন কেমন করে যে ওই লোক অভিজ্ঞ না অনভিজ্ঞ। তো তাদের আসলে কিছু সফলতা দেখবেন, কিছু সাকসেস দেখবেন, তাদের ক্লায়েন্টের সঙ্গে যদি কোনো ক্লায়েন্ট থাকে তাদের সঙ্গে একটু যোগাযোগ করার চেষ্টা করবেন, একটু যাচাই বাছাই করবেন। মানে ইউরোপের এই প্রলোভনমূলক বিজ্ঞাপন দেখেই যে তাদের সঙ্গে যোগাযোগ করবেন আর ফাইল জমা দিয়ে দিবেন, এমনটা কখনোই করবেন না। একটু যাচাই বাছাই করে টাইম নিয়ে ভালো একটি এজেন্সি নির্বাচন করে 10 জনের কাছে জানবেন, শুনবেন, যদি ওই এজেন্সি সম্পর্কে 10 জনের ওপিনিয়ন গুড থাকে তাহলে ওই এজেন্সির কাছে আপনি ফাইল জমা করবেন, অন্যথায় জমা করবেন না। আরেকটা জিনিস যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে কারোর 2-4টা ভিসা সফলতা দিয়েই সবাই ঝাঁপাই পড়বেন না। কারণ ইউরোপের কাজ কিন্তু অ্যাভেলেবল হয় না। এমন না যে মালয়েশিয়ার মতো একটা এজেন্ট 200 400 500 ভিসা করবে, এটা কিন্তু পসিবল না। তো একটা এজেন্ট সর্বোচ্চ বছরে কাজ করতে পারলে যদি ওই দেশের সমস্ত সবকিছু ঠিক থাকে, 1 বছর টোটালি ভিসা চালু থাকে, তাহলে হয়তো 50টা বা সর্বোচ্চ 100টার মতো কাজ উঠাইতে পারবে। তো এখন আমার জানা মতে এমনও এজেন্সি আছে যারা 500-700 ফাইল নিয়ে ডয়ারে ফেলায় রাখছে আর অ্যাডভান্সের টাকা দিয়ে মনে করেন যে ব্যবসা বাণিজ্য রমরমা চালাচ্ছে। তো মনে করেন যে একটা নতুন এজেন্সি 5টা ভিসা করছে, তার ওই 5টা ভিসা দেখেই আমাদের বাঙালিদের অভ্যাস হচ্ছে সবাই তার পিছনে ঝাঁপাই পড়ি, ভাই আমারটা নেন আমারটা নেন। লাস্টে মনে করেন যে জাম বাঁধাই দিই অফিসে। তো পরে আর কোনো কাজই সে করতে পারে না এবং 5টা ভিসা করার পরে 50টা ফাইল নিয়ে 50টা ফাইলের অ্যাডভান্স নিয়ে দেশ থেকে উধাও হয়ে গেছে, এমনও নজির আছে। তো সবাই এই বিষয়গুলো একটু নজর রাখবেন, খেয়ালে রাখবেন। আর 2-4টা ভিসা হইলে তার পিছনে ঝাঁপাই পড়বেন না। আরেকটা বিষয় একটু দেখবেন, সেটি হচ্ছে যে সমস্ত এজেন্সির সঙ্গে আপনি মানে লেনদেন করবেন বা ফাইল জমা দিবেন, তাদের আসলে ব্যাকগ্রাউন্ডটা চেক করবেন। অফিসে সে ঠিকমতো বসে কিনা, প্রতিদিন আসে কিনা, অফিসে 2 দিন যাবেন, তার পূর্ববর্তী ক্লায়েন্টের কোনো অভিযোগ আছে কিনা বা কারো টাকা পয়সা নিয়ে ফেরত দিচ্ছে না, এমন যদি কোনো অভিযোগ থাকে তাহলে তার কাছে ফাইল জমা দিবেন না। আর যারা পার্সোনাল ব্যক্তির কাছে ফাইল জমা করেন, মানে ইউরোপে আছে, ইউরোপ থেকে ও কাজ করছে, এরকম লোকের কাছেও কিন্তু অনেকে ফাইল জমা করে। আর ইউরোপের কাজগুলো মূলত তারাই ভালো করতে পারে যারা ইউরোপে বসবাস করে আর কি।
তো এরকম লোকের কাছে অনেকে ফাইল জমা দিছে, আমি জানি মিডল ইস্ট থেকে বা বাংলাদেশ থেকে। তার বাসা বাড়ি কিচ্ছু চেনে না, এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ, হোয়াটসঅ্যাপে কথা, অ্যাকাউন্ট নাম্বার নিয়ে বা বিকাশে মোটা অঙ্কের একটি টাকা লেনদেন করে বসে আছে। তো পরবর্তীতে 3 মাস বা 4 মাস পরে সে হোয়াটসঅ্যাপে ব্লক মেরে দেয়, আর যোগাযোগ করার কোনো ওয়ে থাকে না। তো এভাবে কেউ কখনো ফাইল জমা করবেন না, বা যদি কেউ করতে বলে তার কাছ থেকে 100 হাত দূরে থাকবেন। যদি ইউরোপে আছে এমন কোনো ব্যক্তির কাছে আপনি ফাইল জমা দেন, তাহলে দুইটা বিষয় মাথায় রাখবেন। 1 নম্বর, সে হতে হবে আপনার পরিচিত এবং এলাকার, অথবা যদি দূরের হয় তার বাসায় যাবেন, বাসায় যেয়ে তার এলাকায় একটু যাচাই বাছাই করবেন তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, এবং তার ফ্যামিলিতে মানে ওর বইয়ের কাছে বা ওয়াইফের কাছে যেন ফাইল জমা দিবেন না। কারণ এই ওয়াইফের মাধ্যমে আবার 10টা 20টা ফাইল নিয়ে 20-30 লাখ টাকা নিয়ে ওয়াইফকে শুদ্ধ ইউরোপে নিয়ে এসে মনে করেন যেখানে মজমান্তি করছে, এরকম লোকের অভাব নাই। জমা দিবেন বাবার কাছে, মার কাছে। কারণ ইউরোপে যে ব্যক্তি থাকে ওর বাবা মায়ের একটা স্ট্যাটাস থাকে সমাজে। তো অনেক পোলাপান আছে ইউরোপে আসার পরে বাবা মাকে ভুলে যায়, যাওয়ার পরে মনে করেন যে এই বউকে দিয়ে ব্যবসা করে আর কি। বউ থাকে ঢাকায় কোনো মানে একটা বাসা টাসা ভাড়ায় নিয়ে ওখানে রাখে, রেখে মনে করেন যে 20টা 30টা ফাইল নেয়, 1 লাখ টাকা করে জামানত নিবে। এই 20-30 লাখ টাকা নেওয়ার পরে ওর বউরে ইউরোপ নিয়ে চলে আসে, বা বউ আরেকজনের সঙ্গে ভেগে গেছে, এমন রেকর্ডও আছে। সো বইয়ের কাছে কেউ ফাইল জমা দিবেন না, দিবেন ওর বাবা মায়ের কাছে। এবং স্টাম্পে 300 টাকার স্টাম্পে চুক্তি করে ডিড করে ফাইল জমা দিবেন। এবং হিউজ অ্যামাউন্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই ভিসা হওয়ার আগ পর্যন্ত। এমন কোনো অ্যামাউন্ট দিবেন না যে অ্যামাউন্টটা আপনার মানে নষ্ট হয়ে গেলে বা ওই টাকাটা উঠাইতে না পারলে আপনি বড় ধরনের বিপদে পড়ে যান। এমন কোনো অ্যামাউন্ট ভিসা হওয়ার আগে কোনো দালালের কাছে দিবেন না, সে যেই হোক না কেন। সর্বোচ্চ চেষ্টা করবেন 50,000 টাকার মধ্যে জামানত দিতে, এবং পারমিটের পরে 50,000 টাকা, বাকি টাকা ভিসার পরে। এই কন্ডিশনেই আপনি ফাইল জমা দিবেন। আর যদি সর্বোচ্চটা দিতে হয় তাহলে প্রথমে 50,000 টাকা দিবেন, পারমিট আসার পর 1 লক্ষ টাকা। এর বেশি একটা টাকাও কোনো দালাল এজেন্সিকে জমা দিয়ে আপনি ইউরোপের কাজ করবেন না। আপনারা যদি ঐক্য তৈরি করতে পারেন তাহলে দেখবেন যে এজেন্সিগুলা এই সিস্টেমে ফাইল নেওয়ার জন্য বসে আছে। আসলে আমরা মানে যে জাত চিন্তা করি, আমি আসতে পারলে বা আমি বাঁচলেই বাপের নাম, এমনটা ভেবে আসলে এজেন্সির কাছে যাই, আর এজেন্সিরা আমাদের পিছন মেরে দেয় আর কি। তো এজেন্সিদেরকে আপনারাই সুযোগ দেন, যার কারণে এজেন্সিরা প্রতারণা করে। এবং বাংলাদেশে এত পরিমাণ এজেন্সি অফিস আছে যেটি মানে মুখে বলে শেষ করা যাবে না। এবং এত এজেন্সির কোনো প্রয়োজন নাই বাংলাদেশে। এই ইউরোপের কাজ করে এরকম এজেন্সি একটি জেলায় 10টা থাকলেই এনাফ। এই 20টা 30টা বা 100টা থেকে এতে আরো ক্ষতি হচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো মাথায় রাখবেন। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, সেটি হচ্ছে কম টাকায় কেউ ঝুঁকে পড়বেন না। মানে একটি দেশের মনে করেন যে সে ক্রোয়েশিয়া দিয়ে বোঝায়, ক্রোয়েশিয়ার সমস্ত এজেন্ট কাজ করছে এবং ডিমান্ড তাদের 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকার নিচে কোনো এজেন্ট কাজ করতে পারছে না। হঠাৎ করে মাঝখান দিয়ে কোন এক এজেন্সি এসে আপনাদের 7 লাখ টাকায় বা 6 লাখ টাকায় অফার দিল, যে 6 লাখ টাকায় আমি ক্রোয়েশিয়ার ভিসা করাই দেবো, ফ্লাইট দেবো। তো আপনি একটা জিনিস ভাববেন যে 10টা এজেন্সি যেখানে 10 লাখ টাকার নিচে কাজ করতে পারছে না, তো এর ভেতর থেকে এই একজন কিভাবে 6-7 লাখ টাকায় করবে? এই জিনিসটা একটু মাথায় রাখবেন। অনেকেই আছে বালবাকনামি করে, করার পরে মনে করেন যে এই কমে পেয়ে মানে সস্তার 3 অবস্থা, এটা তখন মনে থাকে না। সস্তায় পেয়ে ঝুঁকে পড়ে, একদম 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে দেয় যে আমি 6 লাখ টাকা ইউরোপ যাব। পরে দেখা যাচ্ছে কয়েক মাস পরে এজেন্সিরও আর কোনো হদিশ নাই, আবার যে জমা দিয়েছে ওরও আর হদিশ নাই, মানে ও শেষ। 2 লাখ টাকা মার চলে গেছে, ইউরোপ টিউরোপ বাদ দিয়ে পরে মিডল ইস্টে চলে যায়। তো এই কাজগুলা কেউ করবেন না। এই কম টাকায় ইউরোপে আসার চেষ্টা করবেন না। সকলের যে রেট, এর থেকে যে 1 লাখ বা 2 লাখ টাকা বেশিতে কাজ করতে যাবে জানবেন যে ওই অথেন্টিক। কমে যে করতে চাবে বা কমে যে ফাইল দিবে জানবেন ওর ভিতর ভেজাল আছে। এই 5-6 লাখ টাকায় যারা ইউরোপের ভিসা করাইতে চায়, এদের উদ্দেশ্য আপনাকে পাম্পট্টি দিয়ে বিভিন্ন প্রতারণার ফাঁদে ফেলে বিভিন্নভাবে বুঝিয়ে আপনার কাছ থেকে অ্যাডভান্সের টাকা নিবে, 1 লাখ বা 50,000। ওই টাকাটাই নেওয়া কিন্তু ওদের মূল উদ্দেশ্য। আপনার পরে যে ভিসা করবে এসব উদ্দেশ্য ওদের নাই। এজন্য 5 লাখ, ওরা যদি 3 লাখ টাকাও সার্কুলার দেয় ওদের তো আপত্তি নাই, কারণ ওরা কখনোই আপনার ভিসা করাবে না। তো এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য রাখবেন। এগুলা যে এজেন্সির মধ্যে পাবেন না, তার কাছে আপনি ফাইল জমা করুন আল্লাহর নাম নিয়ে। যদি আপনার রিজিকে থাকে আপনি ইউরোপে চলে আসতে পারবেন। তো ভালো থাকবেন সবাই। পরবর্তীতে আমি এগুলা পয়েন্ট আকারে এবং আপনাদের অনুরোধে আর কি আমি হচ্ছে প্রয়োজনে কিছু এজেন্সির নামও বলবো, বাট আমার কোনো রেসপন্সিবিলিটি থাকবে না, এমন একটি ভিডিও আমি দিব।
যেখানে কয়েকটি এজেন্সি আমি সাজেস্ট করে দিব যে এই সমস্ত এজেন্সিগুলো আপনার ফাইল জমা দিলে দিতে পারেন। এখন দিবেন কি দিবেন না ওইটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এরকম একটা বিষয় নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।